গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শুনব মোপাসার লেখা ছোট গল্প উন্মাদ নারী। বেরেন্টা রেফর্টের গ্রামের বাড়ির ধূমপানের কক্ষে সমবেত কিছু বন্ধুর কাছে মসিয়েদা এন্ডলিং বললেন, ফ্রাঙ্কো প্রুশীয় যুদ্ধ সম্পর্কে আপনাদের কাছে আমি এক ভয়ানক গল্প বলতে পারি। ফেবর্ক দা কর্মিলে আমার বাড়িখানা আপনারা চেনেন। প্রুশিয়ানরা যখন চড়াও হয়েছিল তখন আমি ওই বাড়িতে বাস করছিলাম। এক উন্মাদ ধরনের নারী ছিল আমার প্রতিবেশিনী। একটানা কয়েকটা দুর্ভাগ্যের ফলে তার বুদ্ধি ভ্রংশ হয়েছিল। ২৭ বছর বয়সে সে তার পিতা, স্বামী ও নবজাত সন্তানটিকে ঠিক ১ মাসের মধ্যে হারায়। মৃত্যু যখন কোনো একবার কোনো গৃহে প্রবেশ করে তা প্রায় সঙ্গে সঙ্গে সেখানে প্রত্যাবর্তন করে, যেন পথ তার পরিচিত হয়ে গেছে। শোকে বিহ্বল হয়ে যুবতী মেয়েটি শয্যা গ্রহণ করে এবং ৬ সপ্তাহ পর্যন্ত বিলাপ করে। সে ভীষণ সংকটের পরে আসে এক ধরনের শান্ত অবসন্নতা এবং মেয়েটি চুপচাপ পড়ে থাকে। কোনো কিছু সে খায় না বললেই চলে। তার ছোট চোখ দুটি কেবল খোরে। যখন কেউ তাকে তুলবার চেষ্টা করে তারা যেন তাকে মেরে ফেলবে এমনভাবে সে চেঁচিয়ে ওঠে। তাই সবাই তাকে সবসময় বিছানায় ফেলে রাখে। কেবল তাকে স্নান করানো, পোশাক পরিবর্তন করা অথবা তার তোশক উল্টে দেবার জন্য তাকে তুলে বাইরে নেওয়া হতো। মেয়েটার সঙ্গে থাকত এক বৃদ্ধা দাসী। সে তাকে পান করার জন্য কিছু অথবা অল্প ঠান্ডা মাংস সবসময় খেতে দিত। হতাশ ভরা ওই মনে কোনো ভাবনা করে বেড়াত, তাকেও জানতে পারত না, কারণ সে এখন কোনো কথাই বলে না। মেয়েটা কি মৃতদের কথা ভাবত? যা ঘটে গেছে তার কিছু পরিষ্কার স্মরণ করতে না পেরে সে কি দুঃখিত চিত্তে স্বপ্ন দেখত, অথবা তার স্মরণ শক্তি কি স্রোতহীন জলের মতো অচল হয়ে গেছে? তা যেমনই হোক, ১৫ বছর পর্যন্ত মেয়েটি ওইভাবে জড়ো ও নিঃসঙ্গ অবস্থায় পড়েছিল। যুদ্ধ শুরু হলো। ডিসেম্বরের শুরুতে জার্মানরা কর্মিলে এসে পড়ল। আমার মনে হচ্ছে তা যেন গতকালকের ঘটনা। এমনভাবে সব জমে যাচ্ছিল যে মনে হচ্ছিল পাথরও বুঝি ফেটে পড়বে। গেটে বাতের জন্য নড়াচড়া না করতে পেরে আমি একখানা আরাম কেদারায় শুয়েছিলাম। তখন আমি তাদের ভারী ও নিয়মিত পদধ্বনি শুনলাম এবং আমার জানালা দিয়ে তাদের এগিয়ে যেতে দেখলাম। তারা তাদের নিজস্ব বিশিষ্ট কায়দায় তার দিয়ে চালিত পুতুলের মতো সারি বেঁধে অবিরাম চলতে থাকে। তারপর সামরিক কর্মচারীরা তাদের অধীনস্থ লোকদের স্থানীয় আদিবাসীদের ঘরে ঘরে থাকবার নির্দেশ দেয়। আমি পেলাম তাদের ১৭ জনকে। আমার প্রতিবেশী বিকৃত মস্তিষ্ক মেয়েটির ঘাড়ে পড়ল ১২ জন। তার মধ্যে ছিল অধিনায়কটি। সে ছিল রীতিমতো মারমুখো ও নির্মম অত্যাচারী। প্রথম কয়েকদিন সবকিছু স্বাভাবিকভাবেই চলল। পাশের ঘরের সামরিক কর্মচারীকে বলা হয়েছিল যে মহিলাটি অসুস্থ এবং তা নিয়ে তারা একটুও মাথা ঘামায়নি। কিন্তু অল্প কদিনের মধ্যে দেখা গেল মেয়েটির উপর তারা খুব চটে গেল। মেয়েটির কি অসুখ সে কথা তারা জানতে চাইল। তাদের জানানো হলো যে ভয়ানক মনোকষ্ট পেয়ে সে ১৫ বছর ধরে শয্যাগত আছে। তারা যে সেই কথা বিশ্বাস করল না তাতে কোনো সন্দেহ নেই। তাদের ধারণা হলো ওই উন্মত্ত দুর্ভাগা জীবটি অহংকারের বশবর্তী হয়ে তার বিছানা ছেড়ে উঠছে না, যাতে যাতে তাকে প্রুশিয়ানদের কাছে আসা, কথা বলা অথবা দেখতে পর্যন্ত না হয়। অধিনায়ক একটু পীড়াপিড়ি করছিল যে মেয়েটির তাকে সংবর্ধনা করতে হবে। তাকে মেয়েটির ঘরে নিয়ে যাওয়া হলে সে কর্কশ কণ্ঠে বলল, মাদাম, আমি আপনাকে উঠে বসতে অনুরোধ করব। আপনি উঠে নিচের তলায় আসুন, যারা আমরা সবাই আপনাকে দেখতে পারি। কিন্তু কোনো জবাব না দিয়ে মেয়েটি কেবল তার অস্পষ্ট দৃষ্টিতে তার দিকে তাকায়। সে আবার বলতে থাকে, কোনো অধ্যাত্ম বরদাস্ত করার ইচ্ছা আমার নেই। আপনি যদি নিজের ইচ্ছায় না উঠে আসেন, কোনো সাহায্য ছাড়াই আপনি যাতে হাঁটেন তার ব্যবস্থা আমি সহজেই করতে পারি। কিন্তু তার কথা যে মেয়েটি শুনছে তেমন কোনো লক্ষণ সে প্রকাশ করল না এবং নির্জীব হয়ে পড়ে রইল।
তখন সে প্রচণ্ডভাবে উত্তেজিত হয়ে মেয়েটির শান্ত নীরবতাকে চরম অবজ্ঞার ভাব মনে করে আবার বলল, যদি আগামীকাল তুমি নিচের তলায় না আসো তাহলে কিন্তু, বলে সে ওই কক্ষ ত্যাগ করে। পরদিন বৃদ্ধা দাসী তাকে পোশাক পরাবার চেষ্টা করলে পাগল মেয়েটি প্রবলভাবে চিৎকার করতে থাকে ও তার সর্বশক্তি দিয়ে বাধা দিতে থাকে। সামরিক কর্মচারীটি ছুটে উপরে উঠলে দাসীটি তার পায়ের পর পড়ে কেঁদে ওঠে, মসিয়ে সে নিচে যাবে না, কোনো মতে যাবে, আপনি তাকে মাফ করুন, বড় অসুখী সে। সৈনিকটি বিব্রত হলো, কারণ তার রাঘব সত্ত্বেও মেয়েটিকে টেনে নেওয়াবার জন্য তার অধীনস্থ সৈন্যদের আদেশ দিতে সে ভরসা পায় না। কিন্তু হঠাৎ সে উচ্চহাস্য করে উঠে জার্মান ভাষায় কি যেন আদেশ দিল। সঙ্গে সঙ্গে দেখা গেল কোনো আহত লোককে যেন বহন করে আনছে, তেমনভাবে একখানা তোষককে ধরে একদল সৈন্য ওই ঘর থেকে বেরিয়ে আসছে। অবিন্যস্ত শয্যার ওই উন্মাদ নারীটি তখনও নীরবে সম্পূর্ণ শান্তভাবে শুয়েছিল, কারণ যতক্ষণ তারা তাকে শুয়ে থাকতে দেয় ততক্ষণ যা কিছু ঘটছিল সবকিছুর প্রতি সে ছিল একেবারে উদাসী। তার পেছনে মেয়েদের পোশাকের একটা মোড়ক নিয়ে সৈন্য একটি আসছিল। হাতে হাত ঘষতে ঘষতে কর্মচারীরা বলল, এখনই আমরা দেখব তুমি একা একা পোশাক পরতে পারো কিনা এবং সামান্য কিছুটা হাঁটতে পারো কিনা। তখন ওই মিছিলটি ইমভেলির জঙ্গলের দিকে যেতে শুরু করে। 2 ঘন্টা পরে সৈন্যরা একা একা ফিরে এলো। ওই পাগল মেয়েটির ব্যাপারে আর কিছু দেখা গেল না। তারা তাকে নিয়ে কি করলো, তাকে ওরা কোথায় রেখে এলো কেউ জানল না। দিনরাত তুষারপাত এমনভাবে হচ্ছিল যে সমতল বনভূমি বরফে ঢাকা পড়ে যায়। নেকড়ে বাঘগুলো আমাদের দরজার গোড়ায় এসেই ডাক দিতে শুরু করে। নিরুদ্দিষ্ট ওই হতভাগ্য মেয়েটির চিন্তা আমার মনকে আচ্ছন্ন করে রেখেছিল। তার কোনো খবর পাওয়ার জন্য আমি প্রুশীয় কর্তৃপক্ষের কাছে কয়েকখানা দরখাস্ত করেছিলাম এবং তা করতে গিয়ে আমার প্রায়গুলিতে মরার সম্ভাবনা পর্যন্ত হয়েছিল। বসন্তকাল ফিরে আসার সঙ্গে সঙ্গে সৈন্যরা ফিরে গেল, কিন্তু আমার প্রতিবেশিনীর বাড়ি রুদ্ধই হয়ে গেল। বাগানের মধ্যে চলার পথগুলি ঘন ঘাসে ঢেকে গেল। শীতে বৃদ্ধা দাসীর মৃত্যু হয়েছিল। তখন ওই ব্যাপারে আর কারো মাথা ব্যথা ছিল না। একা আমি সবসময় সেই বিষয়ে ভাবতাম। সেই মেয়েটিকে নিয়ে তারা কি করলো? মেয়েটি কি বনের ভিতর দিয়ে পালিয়ে গেছে? কেউ কি তাকে দেখতে পেয়েছে এবং তার কাছে থেকে কোনো খবর জানতে না পেরে তাকে কোন হাসপাতালে নিয়ে গেছে? আমার সন্দেহ দূর করার মতো কিছুই ঘটে না। তবে কালক্রমে আমার ভয় প্রশমিত হয়ে যায়। পরের বছরের শরৎকালে কাঠঠোকরা পাখির সংখ্যা খুব বেড়ে যায়। তখন আমার গেটে বাত কিছুদিনের জন্য না থাকায় আমি কোনো মতে জঙ্গল পর্যন্ত গেলাম। ওই দীর্ঘঞ্চু পাখি 4-5টি তখন আমার মারা হয়ে গেছে। তার মধ্যে আমার গলিতে একটি গিয়ে পড়ল গাছের ডাল ভর্তি এক ডোবার মধ্যে। ওইদিকে কুড়িয়ে আনবার জন্য আমার তাতে নামতে হলো। আমি দেখলাম সেদিকে পড়েছে একটা মানুষের মৃতদেহের কাছে। সঙ্গে সঙ্গে ওই উন্মাদ নারীর স্মৃতি আমার বুকে এসে আঘাত করল। সে সর্বনাশা বছরে ওই বনে হয়তো আরো অনেক লোকের মৃত্যু হয়েছিল। তবু কেন জানি না তোমাদের আমি বলবো যে আমি নিশ্চিতভাবে দেখলাম সে হতভাগ্য বিকৃত মানুষটির মাথা। তখন হঠাৎ সবকিছু আমি বুঝলাম, সব আন্দাজ করতে পারলাম। তারা মেয়েটিকে তোষকের উপর সে ঠান্ডা জনহীন জঙ্গলে ফেলে রেখে গিয়েছিল, আর মেয়েটি তার অটল ধারণার বিশ্বস্ত থেকে হাত পা কিছুই নড়াচড়া না করে সেই তুষারের চাদরের তলায় নিজেকে নিঃশেষ হতে দিয়েছে। তারপর নেকড়েগুলি তাকে খেয়েছে। তার শীর্ণ শয্যার পশম দিয়ে তৈরি বাসা তৈরি করেছে পাখিরা। আমি নিলাম তার হাড়গোড়গুলো। আমি কেবল প্রার্থনাই করি আমাদের ছেলেরা যেন আর কখনো যুদ্ধ না দেখে। আপনারা শুনছিলেন গিদে মোপাসার ছোট গল্প উন্মাদ নারী। এরকম আরো গল্প উপন্যাস শুনতে চাইলে আমাদের গল্পের সওদাগর চ্যানেলে চোখ রাখুন।